নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবা আমি কিন্তু বোর্ডে অলরেডি একটু লিখে রেখেছি। সেটি হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি ক্রোমোজোম নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই ক্রোমোজোম বিষয় সম্বন্ধে তোমাদের একটু বুঝতে হবে, একটু জানতে হবে এবং নিখুঁতলি তোমাদের ক্রোমোজোম বিষয়ের একটু ধারণাটা নিতে হবে। এই যে ক্রোমোজোমের যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি কোষের একটি অধ্যায় এবং কোষের এই অধ্যায়টা বিশাল বড় একটা অধ্যায়। এখন এই অধ্যায় নিয়ে যখন ছাত্রছাত্রীরা স্টাডি করে বা করতে যায়, তখন প্রত্যেকটি ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা ভয় বা আতঙ্কের মানে সৃষ্টি হয়ে থাকে। কারণ এত বড় একটা অধ্যায় তারা কোথা থেকে শুরু করবে, কোন টপিকস এর উপর অ্যাকচুয়ালি তারা স্টাডিটা শুরু করবে, এই নিয়ে তারা প্রত্যেকেই একটু মানে তাদের মনের মধ্যে ভয়টা থাকে। আর বিশেষ করে এই অধ্যায়ের জন্য তোমাদের আমি বেশ কয়েকটি সিরিজ লাগাতে চলেছি। আমি চাইছি যে এই অধ্যায়ের যতগুলি টপিকস রয়েছে তার প্রত্যেকটি টপিকস আমি একটু আলাদা আলাদা ভাবে ক্লাসগুলি আপলোড করার চেষ্টা করছি এবং কন্টিনিউ আমার কাজ চলছে। তো তোমাদের জন্য এই পরিশ্রমটুকু আমি সবসময় করে চলছি। তো আশা রাখতে পারো যে এই অধ্যায়ের যতগুলি টপিকস আছে তোমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলি একটু আপলোড পাবে। আর এই বায়োলজির ক্ষেত্রে তোমাদের আমি আরেকটু বিষয় এখানে বলে নিই ক্লাসটি শুরু করার আগে। দেখো, বায়োলজির ক্ষেত্রে তোমরা যে টপিকস এর উপর অ্যাকচুয়ালি পড়াশোনাটা করতে চলেছো বা পড়াশোনা করো বা স্টাডিটা করো, তখন সবসময় মনে রাখবা যে ওই টপিকস এর উপরে যদি চিত্রটাকে একটু আঁকাতে পারতে পারো এবং চিত্রটাকে যদি মনের মধ্যে একটু কল্পনা করে নিতে পারো, তাহলে তোমাদের এই বায়োলজি যে টপিকসটা তোমরা পড়ছো, এই টপিকসটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটি বিষয় তোমরা একটু নিখুঁতভাবে মানে শিখতে পারবে। বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাদের মধ্যে বায়োলজির এই চিত্রটা আঁকানো বা চিত্রটাকে কল্পনা করা, এই যে একটা স্কিল, এই স্কিলটা তোমরা ধরতে পারো যে বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা স্কিল। যাদের এই ক্ষমতাটা রয়েছে তাদের জন্য বায়োলজি একদম সিম্পল। আর যাদের মধ্যে একটু কম রয়েছে, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা একটু চিত্রগুলি আঁকানোর কন্টিনিউ একটু প্র্যাকটিস করো এবং চিত্র দেখে দেখে একটু বোঝার চেষ্টা করো। দেখবে যে পড়াশোনাটা অনেক সিম্পল হয়ে যাবে, তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। ওকে, যাই হোক, আজকে যেহেতু আমাদের মেন টপিকস হচ্ছে ক্রোমোজোম, সেহেতু সর্বপ্রথম আমাদের একটু জানতে হবে যে এই যে ক্রোমোজোম অ্যাকচুয়ালি কোথায় থাকে, কোথায় থাকে এই ক্রোমোজোম। আমরা সকলেই জানি যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কিন্তু কোষের প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। এটা তোমাদের এই অধ্যায়ের আমি যখন নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছি সেখানে আমি কিন্তু বুঝিয়েছি। যারা দেখোনি একটু দেখবা, আমি একটা ক্লাস আপলোড করে দিয়েছি। এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো সুতার মতো পেঁচানো ফাইবার বা তন্তু যে অংশগুলি দেখা যায় সেটাকে বলা হয় ক্রোমোজোম। এছাড়াও নিউক্লিয়াস ছাড়াও কিছু সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমোজোম পাওয়া যায়। ওকে, এখন যদি আমরা এই ক্রোমোজোমের একটু যদি হিস্ট্রিতে আসি, আমাদের হিস্ট্রিটা একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কি কি আছে এই ক্রোমোজোমের হিস্ট্রির মধ্যে। সর্বপ্রথম দেখো, আমরা একটু হিস্ট্রি নিয়ে আগে একটু আলোচনা করি। হিস্ট্রি, এই যে হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান যে সায়েন্টিস্ট থাকবে তার নাম হচ্ছে স্ট্রেচ বার্জার। স্ট্রেচ বার্জার, স্ট্রেচ বার্জার, স্ট্রেচ বার্জার সালটা হচ্ছে 1875 সাল। ওকে, প্রথম সায়েন্টিস্ট, প্রথম বিজ্ঞানী
নাম হচ্ছে স্ট্রেস বার্জার 1875 সালে নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো পেঁচানো ফাইবার বা যে তন্তুগুলিকে তিনি দেখতে পেলেন, এই বিজ্ঞানী তিনি দেখতে পেয়েছেন। অর্থাৎ সেই তন্তুগুলি বা ফাইবারগুলি তিনি কিন্তু এটা ডিসকভার করলেন কত সালে? 1875 সালে। এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে লিখতে পারি ডিসকভার করলেন। তিনি এটাকে আবিষ্কার করলেন যে একটা নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো পেঁচানো যে ফাইবার বা তন্তু, এই জিনিসটাকে তিনি ডিসকভার করলেন। নেক্সট সায়েন্টিস্ট 2 নম্বরে, নাম হচ্ছে ওয়েল্টার ফ্লেমিং। ওয়েল্টার ফ্লেমিং, ওকে। সালটা হচ্ছে 1882 সালে। ওয়েল্টার ফ্লেমিং 1882 সালে তিনি খেয়াল করলেন যে ক্রোমোজোমের ভেতরে কিছু কালারফুল সাবস্টেন্স রয়েছে, বা ক্রোমোজোমের ভেতরে তিনি কালারফুল কিছু সাবস্টেন্স দেখতে পেলেন। তিনি এদের নামকরণ করলেন বা নাম দিলেন, সেটা হচ্ছে ক্রোমাটিন। ওকে, ক্রোমাটিন। তিনি তাদের নাম দিলেন হচ্ছে ক্রোমাটিন। কে? ওয়েল্টার ফ্লেমিং 1882 সালে তিনি ক্রোমোজোমের ভেতরে কিছু কালারফুল সাবস্টেন্স দেখতে পেলেন এবং তাদের নামকরণ দিলেন, বা তার নামকরণ দিলেন হচ্ছে ক্রোমাটিন। কত সালে? 1882 সালে। এখন এই যে ক্রোমোজোমের যে স্টাডিটা, এর মধ্যে তোমাদের 99% স্টুডেন্টের কি হয়, ক্রোমোজোমের ভিতরে অ্যাকচুয়ালি এই যে ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমা, এই নামগুলা নিয়ে 99% স্টুডেন্টের সমস্যা থাকে। তো আজকে আমি চেষ্টা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি বিষয় একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়ার। এবং যখন আমরা একটা ক্রোমোজোমের চিত্র, মানে ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, যখন আমি আঁকবো, তখন তোমাদের প্রত্যেকটি বিষয় আমি একটু বুঝিয়ে দেবো। আমি আসি এক এক করে প্রত্যেকটি বিষয় এক্সপ্লেন করব। ওকে, অ্যান্ড নাম্বার 3 সায়েন্টিস্ট, নাম্বার 3, ওকে, নাম হচ্ছে ওয়েলডেয়ার। ওয়েলডেয়ার, ওয়েলডেয়ার। সালটা হচ্ছে 1888 সাল। সালটা হচ্ছে 1888 সালে বিজ্ঞানী ওয়েলডেয়ার, এই যে প্রথম যে বিজ্ঞানী, তিনি যেটা ডিসকভার করলেন, নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো পেঁচানো যে তন্তু, এই তন্তুটা তিনি টার্ম দিলেন। এই তন্তুটার তিনি টার্ম দিলেন, অর্থাৎ তিনি নামকরণ করলেন। নামকরণ করলেন কি? সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, অর্থাৎ সুতার মতো পেঁচানো যে ফাইবার বা তন্তুটি, তার নামকরণ করলেন হচ্ছে বিজ্ঞানী ওয়েলডেয়ার 1888 সালে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোম। তাহলে এই যে হিস্টোরি, এই হিস্টোরিটা পড়ার সময় তোমাদের এই 3 বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। স্ট্রেস বার্জার 1875 সালে নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো পেঁচানো যে ফাইবার বা তন্তুগুলি দেখলেন, সেটাকে তিনি আবিষ্কার করলেন। নাম্বার 2 সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে ক্রোমোজোমের ভিতরে কিছু কালারফুল সাবস্টেন্স তিনি লক্ষ্য করলেন বা দেখতে পেলেন, এবং তাদের তিনি নামকরণ করেন হচ্ছে ক্রোমাটিন। ওকে, এন্ড নাম্বার 3 সায়েন্টিস্ট ইজ ওয়েলডেয়ার। সালটা 1888 সালে এই ক্রোমোজোম নামকরণ করলেন। ক্লিয়ার এতটুকু? এখন আমরা জেনে নিই যে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম, আচ্ছা একটু রেড কালার দিয়ে লিখে নিই। ক্রোমোজোম, এই ক্রোমোজোম অ্যাকচুয়ালি কোন শব্দ থেকে এসেছে? ক্রোমোজোমটা কোন শব্দ থেকে এসেছে? ক্রোমোজোম, ক্রোমোজোম, এটা অ্যাকচুয়ালি এসেছে গ্রিক শব্দ। ওকে, গ্রিক শব্দ থেকে। ক্রোমোজোম এই শব্দটা অ্যাকচুয়ালি এসেছে গ্রিক শব্দ থেকে। এবার গ্রিক শব্দ কি থেকে? গ্রিক শব্দ ক্রোমা। গ্রিক শব্দ ক্রোমা, আর একটা হচ্ছে সোমা।
ক্রোমা আর সোমা থেকে এই ক্রোমোজোম শব্দটি এসেছে এবং এটি একটি গ্রিক শব্দ। ক্রোমা কথার অর্থ হচ্ছে কালারফুল, কালারফুল, কালারফুল। আর সোমা কথার অর্থ হচ্ছে বডি বা অঙ্গ, বডি অথবা অঙ্গ। ওকে, অর্থাৎ কালারফুল, কালারফুল বডি হিসাবে এই ক্রোমোজোমটাকে নামকরণ করা হয়েছে। বোঝা গেল? ক্রোমা মানে হচ্ছে কালারফুল আর সোমা মানে হচ্ছে বডি, অর্থাৎ কালারফুল বা রঙিন বডি হিসেবে এই ক্রোমোজোমের নামকরণটা করা হয়। এখন আমাদের জানতে হবে এই ক্রোমোজোমের সংজ্ঞা, হোয়াট ইজ ক্রোমোজোম, ডেফিনিশনটা কি, অর্থাৎ ক্রোমোজোম কাকে বলে এটা আমাদের জানতে হবে। ক্রোমোজোম জানার আগে, মানে ক্রোমোজোমের সংজ্ঞাটা জানার আগে তোমাদের ক্রোমোজোমের প্রপার্টিসটা একটু আগে জানতে হবে। যদি ক্রোমোজোমের প্রপার্টিস, কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা একটু ক্যাপচার করতে পারো, তাহলে এই ক্রোমোজোম কাকে বলে এই সংজ্ঞাটাতে তোমাদের কারো কোথাও সমস্যা হবে না। এবং এই ক্রোমোজোমের 5টা এখানে বৈশিষ্ট্য রয়েছে, যখন সংজ্ঞাটা তোমরা বলবা তখন এই 5টা পয়েন্ট একটু মেনশন করতেই হবে ক্রোমোজোমের সংজ্ঞার ভেতরে। সর্বপ্রথম আগে আমি একটু বলে নিই যে ক্রোমোজোম কি, হোয়াট ইজ ক্রোমোজোম। দেখো, নিউক্লিয়াস মধ্যস্থ অথবা নিউক্লিয়াসের অভ্যন্তরে অথবা নিউক্লিয়াসের ভেতরে, 3টা কথার মানে কিন্তু এক। তাহলে নিউক্লিয়াসের অভ্যন্তরে অনুলিপন ক্ষমতা সম্পন্ন, মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, অনুলিপন ক্ষমতা সম্পন্ন, রং ধারণকারী, রং ধারণকারী, সূক্ষ্ম ক্ষুদ্রাকৃতির যে সকল ক্ষুদ্রাঙ্গ, সূক্ষ্ম ক্ষুদ্রাকৃতি যে সকল ক্ষুদ্রাঙ্গ, বংশগতীয় উপাদান, মিউটেশন এবং প্রকরণ ইত্যাদি কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং এদের জন্য দায়ী, তখন আমরা তাকে বলবো ক্রোমোজোম। একে বলা হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমের প্রপার্টিজ এর মধ্যে যদি আমরা একটু আসি, দেখো নাম্বার 1 যেটা তোমাদের একটু মনে রাখতে হবে, নাম্বার 1-এ একটু মনে রাখতে হচ্ছে রেপ্লিকেশন, রেপ্লিকেশন, রেপ্লিকেশন অর্থাৎ অনুলিপন ক্ষমতা সম্পন্ন হতে হবে। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে কন্টেইন কালার, কন্টেইন কালার। ওকে, কন্টেইন কালার, কন্টেইন কালার অর্থাৎ রং ধারণ করার ক্ষমতাটা এই ক্রোমোজোমের রয়েছে। ওকে, নাম্বার 3, নাম্বার 3 কন্টেইন, কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, রিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ বংশগতীয় যে সকল উপাদান, কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ বংশগতীয় যে সকল উপাদান হেরিটেজের সাথে রিলেটেড সম্পর্ক, হেরিটেজের সাথে রিলেটেড সম্পর্ক যেটা ক্রোমোজোমের রয়েছে, এই ধারণ ক্ষমতাটা ক্রোমোজোম মানে ক্রোমোজোমের রয়েছে। ওকে, নাম্বার 4, নাম্বার 4 মিউটেশন যেটা ক্রোমোজোম করতে পারে। ওকে, মিউটেশন যেটা ক্রোমোজোম করতে পারে, দ্যাট ইজ মিউটেশন। And another properties is number 5 variation, variation, variation. ওকে, এই যে 5টা প্রপার্টিস, এই 5টা প্রপার্টিস তোমাদের একটু মনে রাখতে হবে। নাম্বার 1 রেপ্লিকেশন অর্থাৎ অনুলিপন ক্ষমতা সম্পন্ন। নাম্বার 2 কন্টেইন কালার অর্থাৎ রং ধারণ করতে পারে বা রং ধারণ করার যে ক্ষমতাটা সেটা ক্রোমোজোমের আছে।
কন্টেইন কন্টেইন জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ বংশগতীয় যে সকল উপাদান হেরিটেজের সাথে রিলেটেড সম্পর্ক বা রিলেটেড, এটা রয়েছে ক্রোমোজোমের। মিউটেশন অ্যান্ড ভেরিয়েশন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্রোমোজোমের, মানে ক্রোমোজোম করতে পারে। অর্থাৎ ক্রোমোজোমের সংজ্ঞা যখন তোমরা মেনশন করবা, তখন এই 5টা পয়েন্ট একটু তোমাদের এখানে মেনশন করে সংজ্ঞাটা বানাতে হবে। তাহলে সংজ্ঞার মধ্যে কিন্তু ছিল নিউক্লিয়াস মধ্যস্থ যে সকল, নিউক্লিয়াস মধ্যস্থ, এখানে যে সকল কথাটা না বলে নিউক্লিয়াস মধ্যস্থ বা নিউক্লিয়াসের ভেতরে অনুলিপন ক্ষমতা সম্পন্ন, মোস্ট ইম্পর্টেন্ট, অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী সূক্ষ্ম ক্ষুদ্রাকৃতির যে সকল ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান মিউটেশন এবং প্রকরণ ইত্যাদি কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং এর জন্য দায়ী, তখন আমরা তাকে বলবো ক্রোমোজোম। ক্লিয়ার? তাহলে ক্রোমোজোম নিয়ে আশা করি তোমাদের, মানে ক্রোমোজোমের অ্যাকচুয়ালি সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা পয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্টস একটু তোমরা নোট করে রাখবা। ক্লিয়ার? এইবার আমরা চলে আসি যে অ্যাকচুয়ালি নাম্বার অফ ক্রোমোজোম। দেখো ক্রোমোজোমের মানে কতগুলি ক্রোমোজোম থাকতে পারে পার সেল একটা কোষের মধ্যে। ওকে, নাম্বার অফ ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম পার সেল। ওকে, পার সেল, পার সেল অর্থাৎ একটা কোষের মধ্যে কতগুলি ক্রোমোজোম থাকতে পারে। ওকে, একটা কোষের মধ্যে, একটা কোষের মধ্যে 2 থেকে 1600, 2 থেকে 1600 ক্রোমোজোম থাকতে পারে। ওকে, 2 থেকে 1600 ক্রোমোজোম থাকতে পারে। এটা কিন্তু পার সেল, পার সেলে একটা সেলের মধ্যে, একটা কোষের মধ্যে 2 থেকে 1600টা ক্রোমোজোম থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে, এটা কিসের ভিত্তিতে অ্যাকচুয়ালি থাকে? দেখো কারণ কোষ বিভাজনরত অবস্থাতে, কোষ বিভাজনরত অবস্থাতে একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা গণনা করা হয়ে থাকে। ক্রোমোজোম গুলোকে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা কিন্তু সেখানে গণনা করা হয়ে থাকে এবং বিভিন্ন প্রজাতিতে তখন এই ক্রোমোজোমের সংখ্যাগুলিকে রেকর্ড করা হয়। বিভিন্ন প্রজাতিতে তখন এই ক্রোমোজোমের সংখ্যাগুলিকে রেকর্ড করা হয়ে থাকে। এর ভিত্তিতে 2টা থেকে 1600টা ক্রোমোজোম থাকতে পারে পার সেলে। ওকে, এখন মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, আমরা যে মানুষ, আমাদের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো যে 46টি, অর্থাৎ 23 জোড়া। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। তারপরে যদি আমরা ধানের ধরি বা ধানের যদি একটু খেয়াল করি, যেমন ধানের ওরাইজা স্যাটিভাতে, ওরাইজা স্যাটিভাতে ধানের 24টা ক্রোমোজোম থাকে, 24টা করে ক্রোমোজোম থাকে। এবার যদি গমের, উদ্ভিদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, এবার যদি গমের ক্ষেত্রে যেমন আমরা জানি যে গমের হচ্ছে ক্রিটিকাম এস্টিভাম, এই গমের ক্রিটিকাম এস্টিভামে 42টা করে ক্রোমোজোম থাকে। ওকে, তারপরে ভুট্টার ক্ষেত্রে, ভুট্টার যেমন জিয়ামেইজ, এই জিয়ামেইজ এর ক্ষেত্রে কিন্তু 20টা করে ক্রোমোজোম থাকে। তারপরে যদি আমরা পেঁয়াজের একটু চিন্তা করি, এলিয়াম সেপাতে, ওকে, পেঁয়াজের হচ্ছে এলিয়াম সেপাতে থাকে 16টা ক্রোমোজোম। এবার যদি প্রাণী কোষের ক্ষেত্রে একটু চিন্তা করি, যেমন গরু আর ছাগল, সাপোজ মনে করো গরু এবং ছাগলের ক্ষেত্রে, এদের উভয়ের ক্ষেত্রে কিন্তু, এদের উভয়ের কোষেই তোমাদের 60টা করে অ্যাকচুয়ালি ক্রোমোজোম দেখা যায় বা থাকে পার সেলে, একটা সেলের মধ্যে 60টা করে ক্রোমোজোম থাকে। তারপরে পায়রা বা কবুতরের ক্ষেত্রে, পায়রা বা কবুতরের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 80টা করে ক্রোমোজোম থাকে। তারপর হচ্ছে গরিলা, গরিলার ক্ষেত্রে হচ্ছে 48টা করে ক্রোমোজোম থাকে।
আবার যখন আমরা ম্যান্ডেলিপের যে সূত্রগুলি রয়েছে এই সূত্রগুলি যখন এক্সপ্লেইন করি, আমরা যখন ব্যাখ্যা দিই, তখন কিন্তু উদাহরণ স্বরূপ হিসাবে সেখানে আমরা গিনিপিগের উদাহরণটা দিয়ে থাকি, তাই না? এখন এই গিনিপিগের ক্ষেত্রে কিন্তু 64টা করে ক্রোমোজোম রয়েছে। 64টা ক্রোমোজোম রয়েছে। আর এই যে এই দুটো হচ্ছে গোল কৃমিতে দেখা যায়। এই যে এই দুটো হচ্ছে গোল কৃমিতে। ওকে, গোল কৃমি, গোল কৃমিতে দেখা যায় হচ্ছে এই দুটো, দুটো ক্রোমোজোম থাকে হচ্ছে গোল কৃমিতে। তো আমাদের প্রত্যেকের এখানে একটু মনে রাখতে হবে, এই যে নাম্বার অফ ক্রোমোজোম ইজ ইভেন্ট নাম্বার, নট এ ওড নাম্বার। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে একটা ফিক্সড নাম্বার, এবং সেই নাম্বারটা সবসময় ইভেন্ট নাম্বারে থাকবে, নট এ ওড নাম্বার। এখানে ওড নাম্বারে কিন্তু থাকবে না, প্রত্যেকের ক্ষেত্রে এখানে একটা ইভেন্ট নাম্বার করে থাকে, এতটুকু একটু মনে রাখতে হবে। এইবার যদি আমরা একটু এই ক্রোমোজোমের সাইজ নিয়ে যদি একটু দেখি, তাহলে সেক্ষেত্রে কেমন হচ্ছে ক্রোমোজোমের সাইজ। দেখো ক্রোমোজোমের সাইজ, ওকে, সাইজের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, যে সাইজের ক্ষেত্রে যদি আমরা লেন্থের দিকে একটু ভাবি, লেন্থ, ক্রোমোজোমের যে লেন্থ দৈর্ঘ্যের দিকে, এটা হয় 35 থেকে 30, 35 থেকে 30 মাইক্রোমিটার। ওকে, 35 থেকে 30 মাইক্রোমিটার এর লেন্থ ক্রোমোজোমের দৈর্ঘ্যের দিকে সাইজটা। যদি ডায়ামিটারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, ডায়ামিটারের ক্ষেত্রে এটা হচ্ছে 0.2 থেকে 20 মাইক্রোমিটার, 0.2 থেকে 20 মাইক্রোমিটার পর্যন্ত এর সাইজ হয়ে থাকে ক্রোমোজোমের। যেহেতু ক্রোমোজোমের আকারটা একদম সূক্ষ্ম ক্ষুদ্রাকৃতি, এই জন্য এদের এই মাইক্রোমিটারে রাখা হয়। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের মানে ক্রোমোজোমের সামান্য একটু পার্ট। যেমন হিস্ট্রির ক্ষেত্রে আমাদের স্ট্রেসবার্জার বিজ্ঞানীটা মনে রাখতে হবে 1875 সালে। 2 নাম্বার হচ্ছে ওয়েল্টার ফ্লেমিং 1882 সালে। কি করেছিল প্রথমেই বলেছি, আমি আর এখানে এক্সপ্লেন করছি না। ওয়েল্টার ফ্লেমিং ওয়েলডিয়ার হচ্ছে 1888-তে, এটা একটু মনে রাখতে হবে যে এর টার্মটা হচ্ছে ক্রোমোজোম দিয়েছিলেন। তারপরে ক্রোমোজোম অ্যাকচুয়ালি কোন শব্দ থেকে এসেছে এবং কি হিসাবে ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি নামকরণ করা হয়, কারণ কালারফুল বডি বা রঙিন বডি হিসাবে, যেটা হচ্ছে ক্রোমা মিন্স কালারফুল এন্ড সোমা মিন্স বডি। ওকে, তারপরে আমরা একটু জানলাম যে ক্রোমোজোমে যখন মানে সংজ্ঞাটাকে যখন আমরা মানে বলবো, তখন এই পাঁচটা নাম একটু মেনশন করতে হবে: রেপ্লিকেশন, কন্টেইন কালার, কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল, মিউটেশন এন্ড ভেরিয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সংজ্ঞার ক্ষেত্রে। এন্ড নেক্সট তোমাদের ক্রোমোজোমের নাম্বার হিসাবে আমরা একটু আলোচনা করলাম উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কার কটি করে রয়েছে, এটা একটু রিভাইজ দিবা তোমরা। আর সবসময় মনে রাখতে হবে যে ক্রোমোজোমের যে নাম্বারটা সেটা সবসময় ইভেন্ট নাম্বারে হবে, এবং উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোমের এই নাম্বারটা ফিক্সড রাখা হয়। এন্ড লাস্ট আমরা একটা সাইজ নিয়ে দেখলাম যে 35 থেকে 30 মাইক্রোমিটার, আর ডায়ামিটারের ক্ষেত্রে 0.2 থেকে 20 মাইক্রোমিটার। কারণ ক্রোমোজোম একদম সূক্ষ্ম ক্ষুদ্রাকৃতির, এই জন্য এদের মাইক্রোমিটারে মানে রাখা হয়। এতটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন যে পার্টটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম অ্যাকচুয়ালি দেখতে কেমন, সেই চিত্রটা আমরা এখানে একটু আঁকাবো, এবং প্রত্যেকটি বিষয় একটু নিখুঁতভাবে তোমাদের এখানে একটু বুঝতে হবে। আর যদি তোমরা ভাবছো যে না ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কাজ করতে পারো যে আজকে যতটুকু আমি করলাম এতটুকু একটু রিভাইজ করো, কোনো সমস্যা নেই, আমি কিন্তু নামিয়ে দিতে পারি, চাইলে এখনই নামিয়ে দিতে পারি। তাহলে তোমরা এতটুকু আগে একটু ক্লিয়ার করো। আমি তাহলে তোমাদের ক্রোমোজোমের এটা হচ্ছে পার্ট 1 হিসেবে রেখে দেবো, যখন আপলোড করব পার্ট 1 হিসেবে রাখবো। আর নেক্সট পার্ট যখন ক্রোমোজোমের একটা চিত্র নিয়ে আমি আলোচনা করব, ওই পার্টের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, তোমাদের ওখান থেকে এক্সামে কিন্তু আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এই হিস্ট্রিগুলো একটু তোমাদের জানতেই হবে, কারণ না জানলে হবে না। তাহলে এই ক্লাসটা তোমরা একটু দেখো, আমি নেক্সট পার্টে তোমাদের ফিগার নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে এক্সপ্লেইন করবো। ওকে,
তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠে।